আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনার সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আজকে আমরা চলে এসেছি কেয়ারা গ্র্যান্ড ক্যাটেল ফার্মে এবং এই ফার্মটির ঠিকানা নেতারগলির পাকা রাস্তার শেষ মাথায় এবং 2024 কোরবানির জন্য ওনারা অনেকগুলো গরু প্রস্তুত করেছেন। চলেন আপনাদের সকলকে দেখাই কেমন গরু প্রস্তুত করেছেন এবং দাম কি, সব ডিটেলসে জানাবো আজকে। চলেন। এবার ভাই কোরবানির জন্য আপনার কালেকশন কেমন? প্রত্যেকবার হচ্ছে 2-3টা গরু বেশি আছে, প্রত্যেকবার যা থাকে তার থেকে একটু বেশি। আর কালেকশন এবার একটু আসলে আমি পারিবারিকভাবে কিছু সমস্যার কারণে আমার বাবা ঈদের 2 দিন আগে ইন্তেকাল করেছেন, যে কারণে আমি একটু সমস্যায় থাকার কারণে আসলে আমার খামারের এদিকে ওইভাবে খেয়াল করা যায়নি। তারপর যতটুকু পারা গেছে অতটুকু করছি আর কি। জি ভাই, এবার আপনি কোরবানির জন্য এরকম গরুগুলোর প্রতি ফোকাস করছেন কোন জাতের উপর? এবার আসলে গত 2-3 বছরের যে পরিস্থিতি, তাতে আসলে দেখা যাচ্ছে বড় গরু ওইভাবে আসলে মানুষের ফিনান্সিয়াল কন্ডিশন ভালো না থাকার কারণে কিছু মানে ছোট গরুর প্রতি ঝোঁক বেশি। আচ্ছা ভাই, তাহলে চলেন আপনার গরুগুলো দেখি। ঠিক আছে ভাই, প্রথমে গরুটা সম্পর্কে এটা আসলে একটা লাল ভাষা বলতে এটা চট্টগ্রামের যেটা আরসিসি বলে সেটার সাথে ক্রস ব্রিড একটা। এটা সিং, তারপরে এই নাক প্লাস টুর সবই লাল। আচ্ছা, এবার আমি মোটামুটি 2টা কালেক্ট করছি, তার মধ্যে এটা হচ্ছে মোটামুটি সিং নাই, ব্রাহ্মণ কন্ডিশনে, আর পাশেরটাতে সিং আছে। গরুটা আপনি করবেন আস্কিং প্রাইস কেমন হচ্ছে? আস্কিং প্রাইস আমি আসলে খুব বেশি দাম চেয়ে কখনোই গরু বিক্রি করি না, এটা মোটামুটি সবারই একটা আইডিয়া হয়ে গেছে। আমি কোরবানি বিক্রি পর্যন্ত আনুমানিক 1,60,000-এর কাছাকাছি, হয়তো বা কিছুটা 19-20 হতে পারে। আস্কিং প্রাইস 19-20, মানে খুব বেশি আহামরি যে ইয়া হবে এরকম না, অল্প কিছু হয়তো বা ডিফারেন্স থাকতে পারে। গরুটা আনুমানিক ওয়েট কেমন আছে? এটা কোরবান পর্যন্ত আশা করতেছি 5 পন প্লাস হবে, 5.5 পন আইডিয়া করতেছি, বাকিটা আল্লাহ ইচ্ছা। কারণ আমরা যতটুকু আইডিয়া করে অনেক সময় দেখা যায় সেটা 19-20 হতে পারে, তো তারপরেও আনুমানিক একটা আইডিয়া যেটা গত 2-3 মাসে লাইভ ওয়েটে আমি যা পাচ্ছি তাতে এরকমই হওয়ার কথা। কিন্তু আপনি আপনার স্কেল আসবে? আমার স্কেল আছে অলরেডি, আমার স্কেল আছে, এখন ওটা একটু রিপেয়ারে দেওয়া হচ্ছে, ওটা হয়তো এই সপ্তাহে আবার চলে আসবে। এবছর কি লাইভ ওয়েটে দেওয়ার আপনার চিন্তা আছে? লাইভ ওয়েটে আসলে দেওয়া যাবে, কেউ চাইলে আমি দিতে পারবো, সমস্যা নেই। কিন্তু তারপরেও আমি এবার মোটামুটি প্রথম বছরই কিছু মাঝারি সাইজ গরু আনা হয়েছে, যে কারণে লাইভ ওয়েটের যে আমি ঠিকা যেটা বলে ঠিকাতেই দিতে আগে, তারপর লাইভ ওয়েটে নিতে চাইলে তাকে আনুমানিক একটা ওজন নিতে দেওয়া যাবে, কাস্টমারের সুবিধা মতো নিতে পারবে। আচ্ছা রাখেন দিতে পারবে। এটাও একটা অরিজিনাল আরসিসি গরু, এটারও চোখ, শিং, তারপরে খুব সবই লাল। এটা এখনও আসলে আমি এটা খুব বেশি দিন হয়নি কালেক্ট করছি, এটাও রেডি হয়ে যাবে আশা করতেছি। এটা কোরবানি আস্তে আস্তে আমার যতটুকু ধারণা 5.5 মণ 100% পাওয়া যাবে, এটা তো 5.5 মণ 100% পাওয়া যাবে। এটার আস্কিং প্রাইস কেমন? এটা আস্কিং প্রাইস 1,65,000 থেকে 70-এর মধ্যে হবে, অথবা যদি দেখি যে ওয়েট গেইন হয় নাই সেক্ষেত্রে হয়তো আমি প্রাইসটা কিছুটা লেসও করতে পারি। তৃতীয় গরুটা এটা আসলে আমার মোটামুটি বুকিং হয়ে গেছে, এটার দামটা বলবো না, কারণ বুকিং যেটা বিক্রি হয়ে গেছে এটার দাম বলে আসলে মানে বিভ্রান্তি তৈরি করার দরকার নাই। এটা অলরেডি মোটামুটি সোল্ডই বলা যায়, অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে। আর ভাইয়া 4র্থ নাম্বার গরুটা তো অ্যাভেলেবেল আছে? 4র্থ নাম্বারটা অ্যাভেলেবেল আছে, এটা শাহিওয়াল
আর ইয়ার ক্রস, দেশি ক্রস একটা গরু, একদম সুন্দর স্বাস্থ্য, কোন নিখুঁত গরু, এটাতে কোনো ধরনের কোনো খুঁত নাই। এবং একটা প্রিন্টও আছে ভাই। একটা ছাপ, পাকড়া টাইপের একটা হালকা ছাপ আছে। এর মাথা, গলা, কম্বল সবই অনেক সুন্দর। ছোটখাটো মাঝারি সাইজের মধ্যে একটা কমপ্লিট গরু রয়েছে। এই গরুটা ভাই আপনি ক্রয় করার সময় কি কি দিকগুলো লক্ষ্য করেছেন? আমি মূলত গরু কিনি হচ্ছে এর আকার আকৃতি, চুট, তারপরে কম্বল কতটুকু থাকে, নাভি কতটুকু থাকে। আমার গরুগুলো মোটামুটি সবগুলোই নাভি টাভি ঝুলানো থাকে। আর আমি সবচেয়ে যেটা প্রায়োরিটি দিই এখন পর্যন্ত গরু কেনার ক্ষেত্রে, আমার সবগুলোই লাল রঙ। আমি অন্য রঙের গরু হয়তো খুব কম কিনি। এবার একটা কালো গরু কেনা হয়েছে, এর বাইরে আমি কখনো লালের বাইরে আসলে যাইনি। কোরবানির জন্য যেহেতু তৈরি করি, সারা বছর তৈরি করতে পারি না ব্যস্ততার কারণে, আমি ওই কোরবানির জন্য লাল গরুটাকেই প্রায়োরিটি দিই। এই গরুটা ভাই দাঁত কয়টা? এটা 2 দাঁত হয়ে যাবে কোরবানির আগে, মোটামুটি ফাঁকা হয়ে গেছে, হয়তো যে কোনো সময় দাঁত ছেড়ে যাবে আর কি। আগে তিনটা তো দাঁত আলো। হ্যাঁ, ওগুলো মোটামুটি দাঁত আলো। আর ভাই চতুর্থ নাম্বার গরুটা? চতুর্থ গরুটা এটা হচ্ছে মোটামুটি একটা ফ্রিজিয়ান শাহিওয়াল ক্রস গরু। এটাও মোটামুটি তৈরি হয়ে আসছে, ওই বাকি যতটুকু সময় আছে আশা করতেছি এটা পরিপূর্ণ হয়ে যাবে, বাকিটা আল্লাহর ইচ্ছা আর কি। ভাই আমার যতটুকু জানা ক্রস গরুগুলো একটু বৃদ্ধি পায় ভালো। হ্যাঁ, এগুলোর বৃদ্ধি ভালো, তবে কোরবানির বাজারে এই গরুগুলোর চাহিদা তুলনামূলক একটু কম থাকে, কারণ এগুলোর ওই চুটটা হয় না। আর বাকি সব ঠিকঠাক থাকলেও একটাই হয় যে এই গরুগুলোর চুট হয় না। এতে আসলে অরিজিনালি ফ্রিজিয়ান দেশি গরুর ক্রস ব্রিড একটা। বাংলাদেশি গরু, দেশি গরু এগুলোকে আসলে অরিজিনালি এগুলোকে দেশি গরু বলা যায়, দেশি জন্ম। ভাই গরুটার ওয়েট কি করবে? এটার আনুমানিক এখন ওজন আছে প্রায় 4.5 মণ, 4.5 মণের মতো। কোরবানি আস্তে আস্তে 5.5 মণ প্লাস হবে আশা করতেছি। গরুটা আস্কিং প্রাইস কেমন আছে ভাই? এটা কোরবানি পর্যন্ত 160 ধরে রাখছি, কিছু প্লাস মাইনাস হতে পারে আর কি। ভাই আসেন আপনার বড় গরুগুলো দেখি। ভাই আপনার গরুটা এটা আসলে একটা বলদ গরু, দেশি গরুই। তো আমি অন্য কালার যেটা বলছি, অন্য গরু সেটা হয় না। তো এটা যেটা একটা বলদ গরু, এটা আমি সঠিক কালেক্ট করছিলাম। বলদ গরু পাওয়াটা বর্তমানে একটু কষ্টকর আসলে, বলদ গরু চাহিদা বেশি কিন্তু পাওয়া যায় না। এগুলোটাও মোটামুটি আমার বুকিং হয়ে আছে, মানে অলমোস্ট কনফার্ম। তো বাকিটা হয়তো বা মানে কয়েকদিনের মধ্যে বাকিটা আপডেট দিয়ে দিবে। দেখেন পরবর্তী গরুটা দেখি আপনার এদিকে। আমার পরবর্তী গরুটা হচ্ছে একটা পিওর শাহিওয়াল ব্রিড। আর এটা আসলে এই বছর ওর গ্রোথটা পরিপূর্ণ হবে না আমি যতটুকু ধারণা করতেছি। তো সেক্ষেত্রে হয়তো এই গরুটা আমি এই বছর রেখে দিতে পারি, রেখে দেওয়ার সম্ভাবনাটাই বেশি। তারপরেও মোটামুটি দাম পেলে ছেড়ে দিতে পারি। দাঁত হয়েছে ভাই এটা? না, এটা এখনো দাঁত পড়ে নাই, তবে মানে কোরবানি আস্তে আস্তে 2 দাঁত হয়ে যাবে। আর যদি যদি নাও হয় সেক্ষেত্রেও কোরবানি হয়ে যাবে, কারণ 2 বছর উপরে হয়ে গেছে। আর সাধারণত শাহিওয়াল গরু 2 বছরের অনেক পরে গিয়ে দাঁত ছাড়ে। তাহলে এটা কোরবানি বিক্রি করলে আস্কিং প্রাইস? কোরবানিতে যদি বিক্রি করি এটা 180 প্লাস বিক্রি করবো ইচ্ছা আছে। আর যদি না করি সেক্ষেত্রে রেখে দিব গরুটা। এটা আপনার পরবর্তী গরু। হ্যাঁ, আপনার পরবর্তী গরুটা এটা আসলে একটা শাহিওয়াল আর নেপালি ক্রস ব্রিডের গরু। এর সবচেয়ে সুন্দর যে জিনিসটা সেটা হচ্ছে এর কালারটা। এটা আসলে একটা ইউনিক কালার গরুর, মানে একদম লাল কালার বলতে যা বোঝায়, মরিচের মতো লাল, ওই কালারের গরু। আর এটা মাঝারি ধরনের গরু। আর এটা খুব বেশি হাই প্রাইসে সেল করবো সেটাও না। তো এটা মোটামুটি 55 থেকে 60-এর মধ্যে হয়তো বা বিক্রি করার ইচ্ছা আছে। কোরবানি আস্তে আস্তে এটা আনুমানিক হয়ে যাবে। এটা আনুমানিক 5 মণ হয়ে যাবে। 5 মণ হয়ে যাবে। ভাই এটার দাঁত হয়েছে? এটাও দাঁত 2 দাঁত, 2 দাঁত ছেড়ে নতুন 2 দাঁত উঠতেছে। ভাই আপনার আইকনিক বুলটা সম্পর্কে কিছু বলতেন? এটা হচ্ছে আমার খান, ওকে আমি গত 2 বছর যাবত লালন পালন করতেছি। আর ওর অ্যাটিটিউড, অ্যাগ্রেসিভনেস আসলে মানে শের খানের মতোই। গরুটা ভাই আপনার আগের বার কোরবানি ছিল দাঁতে দাঁতে? এবার ওর 4 দাঁত হয়ে গেছে। আর এটা মাশাআল্লাহ আমার মানে খামারের আইকনিক বুল। এখন যদি ভালো কাস্টমার পাই হয়তো সেল করে দিব, আর যদি ইনকেস না হয় সেক্ষেত্রে নিজের কোরবানির জন্য হয়তো রেখে দিতে পারবো। গরুটার দাঁত কয়টা? এটা 4 দাঁত, 4 দাঁত হয়ে গেছে। কোরবানিতে এটা আস্কিং প্রাইস কেমন আছে? যদি বিক্রি করতে হয় সেক্ষেত্রে হয়তো 3 লাখ থেকে কিছু কমে বিক্রি করার ইচ্ছা আছে। আর যদি না করি সেক্ষেত্রে রেখে দিই। আপনার আস্কিং প্রাইস নেই? আমার আস্কিং প্রাইস 2,90,000 সামথিং এরকম। তারপরেও কিছু কথা বলার সুযোগ থাকবে। গরুটা কোরবানি আসতে আনুমানিক কেমন হবে? এটা 8 মণ প্লাস করবে। আসলে
এটা ওজন হিসেবে যাবে না, যেহেতু এইসব গরু এক্সক্লুসিভ গরু, এগুলো আসলে ওজন হিসেবে দেওয়া যায় না, মানে এগুলো শৌখিন গরু আমরা ওই হিসাবে লালন পালন করি। গরুটার ভাই জাত সম্পর্কে যদি বলতেন। এটা আসলে অরিজিনাল একটা সাহিওয়াল ব্রিডের গরু। এর চুট তারপরে কম্বল নাভি এগুলো মোটামুটি একদম পিওর ব্রিডের গরু। পরের গরুটা হচ্ছে একটা নেপালি ক্রস, নেপালি গির জাতীয় গরু। এর বয়স এখনো খুব বেশি হয় নাই, কিন্তু গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা একটা নেপালি গির জাতীয় গরু, 2 দাঁত বয়স। আর এর এখন আনুমানিক ওজন আছে প্রায় 5.5 মনের মতোই, 5 মন প্লাস হবে, 5.5 মন হয়তো হয় নাই। আর কোরবানি আস্তে আস্তে আশা করতেছি 6 মন হয়ে যাবে। গরুটা দাঁত কয়টা বলছিলেন? এটা দাঁত 2 দাঁত বয়স। এটা আস্কিং প্রাইস কেমন হচ্ছে? এটা আস্কিং প্রাইস হচ্ছে 1,80,000। তারপরেও কিছু হয়তো বা এদিক সেদিক করার সুযোগ থাকবে। আপনি যে দামটা ঈদ পর্যন্ত, একদম ঈদের আগে ডেলিভারি পর্যন্ত আমরা এর বাইরে আর অন্য কোনো খরচ নিব না। আশা করতেছি এর আগের বছরগুলোতে আমরা কাস্টমারদেরকে ওইভাবেই আসলে গরু দিয়ে সাপ্লাই দেওয়া হয়েছে। আশা করতেছি এই বছর ওইভাবেই আমরা দিতে পারবো। আপনার শেষের গরুটা? শেষের গরুটা এটা একটা সাহিওয়াল ব্রিডেরই গরু। এর কালারটা হচ্ছে সাদা, লালচে সাদা, সুরমা কালার আর সাদা কম্বিনেশন। এটাও 2 দাঁত বয়স। এখন আনুমানিক ওজন আছে এই মুহূর্তে আছে 5 মন প্লাস। কোরবানি আস্তে আস্তে 6 মন এক্সিট করে ফেলবে আশা করতেছি। দুটো গরুই মনে হচ্ছে একদম কাছাকাছি 19-20, ওয়েটে হয়তো 10-12 থেকে বেশি হতে পারে। গরুটা কয় দাঁতের গরু? এটাও 2 দাঁতের গরু। আমার কাছে আসলে খুব বেশি বয়সের গরুর মধ্যে আমার বড় বুলটাই আছে, বাকিগুলো সবগুলোই 2 দাঁতের গরু। এটা কোরবানি আস্কিং প্রাইস 185, তারপরও কথা বলার কিছু সুযোগ থাকবে আশা করতেছি। আচ্ছা ভাই, চলুন আপনার অন্য সাইডে 2টা গরু আছে। ছোট 2টা গরু আছে, আমরা দেখে আসি। ভাই ছোট গরুটা সম্পর্কে ছোট বলতে এটা একদম ছোট না, মাঝারি সাইজ। মানে বড়গুলোতে তো এটা সাইজ ছোট, চাইতে ছোট, সেটা ঠিক আছে। এখন এটা আনুমানিক ওজন আছে হচ্ছে 3 মণ 10 কেজির মতো এখন এই মুহূর্তে আছে। কোরবানি আস্তে আস্তে এটা 4 মণ প্লাস হবে আশা করতেছি। গরুটা ভাই জাত সম্পর্কে কিছু বলতে? এটা আসলে একদম পিওর দেশি গরুতে হয়তো বা সাহিওয়াল বীজ দেওয়া হয়েছিল। এটা দেশি গরু বলতে যা, এটা হচ্ছে জেনুইনলি সেই দেশি গরুটাই। গরুটা আপনি ঈদ পর্যন্ত আস্কিং প্রাইস কেমন যাচ্ছে এবং দাঁতটা যদি বলতেন? আস্কিং বলতে ঈদ পর্যন্ত সেলিং প্রাইসটা আমার 140 প্লাস আছে, হয়তো 1,42,000 বা এরকম হতে পারে। অলমোস্ট ফিক্সড। আমি যেগুলো বলতেছি এগুলো মোটামুটি ফিক্সড প্রাইসই, আমি খুব বেশি ডিফারেন্স থেকে কথা বলি না। এটার দাঁত কয়টা ভাই গরুটা? এটাও 2 দাঁত, এটাও 2 দাঁত হয়ে গেছে, কোরবানি উপযুক্ত হয়ে গেছে। তারপরে আপনার পরবর্তী গরুটা? আমার খামারে সবচাইতে মিনি, যেটা ছোট একদম আদরের একটা গরু। এটা কালেকশন করতে অবশ্য বেশি দেরি হয় নাই, কিন্তু গরুটা অনেক ভালো লাগছে বুঝলে এটাকে কালেক্ট করছি। লাল রংটন ওর কি গরু নাম রাখছেন না, ওর এখনো নাম রাখা হয় নাই, ওকে ছোট্ট হিসেবেই বলা যায়, ছোট। এটা সবচেয়ে মিনি সাইজ আমার খামারের। এটার দাঁত কয়টা? এটা এই মুহূর্তে দাঁত হয় নাই, দাঁত ফাঁকা হয়ে গেছে, তবে কোরবানি হয়ে যাবে। কোরবানি হতে আস্তে আস্তে হয়তো দাঁত পড়ে যাবে। এটা কোরবানি আস্কিং প্রাইস কেমন যাচ্ছে? এটা কোরবানি পর্যন্ত সেলিং প্রাইস হচ্ছে মোটামুটি 137। আমি যেগুলো বলতেছি মোটামুটি ফিক্সড প্রাইসই, কারণ আমি বার্গেনিং এ যাই না কারোর সাথেই, আমি পছন্দ করি না, কিন্তু বার্গেনিং করা যদিও সুন্নত, কিন্তু আমি মোটামুটি আমার খামারের যেটা ক্রাইটেরিয়া আমি সেলিং প্রাইসটাই বলে দিই সবাইকে। তাও কাস্টমার আসলে যদি এটা সুযোগ সুবিধা হচ্ছে আমি কোরবানি পর্যন্ত তাকে ফেলে দিব গরুটা, তো সেক্ষেত্রে আসলে বার্গেনিং এ খুব বেশি সুযোগ রাখি নেই। আচ্ছা ভাই, আপনি কোরবানির জন্য যে গরুগুলো কিনছেন বা আপনি বিক্রি করার জন্য যেগুলো উপস্থাপন করেছেন, এগুলো আপনি যেভাবে ক্রয় করেছেন, কয় জাতের গুলো আপনি বেশি প্রেফার করেন? আমরা আসলে যেগুলো লং টাইম, যেমন আমার কিছু গরু আছে মোটামুটি বছরের কাছাকাছি যেগুলো আমি পালি, ওগুলো 2 দাঁত না হলেও সমস্যা নেই, কারণ আমরা পালার সময়ের মধ্যেকার সময় এরা আসলে দাঁত হয়ে যায়। আর কোরবানির 2-3 মাস আগে কিছু গরু কালেকশন করা হয়, যেগুলো আসলে আমরা দাঁত, ছোট গরু ওগুলা দাঁত দেখেই কিনি, কারণ দাঁতটার ব্যাপারটা হচ্ছে মোটামুটি ধর্মে স্পষ্টই যে বয়স না হলে, দাঁত না হলে কোরবানি হয় না। এই কারণে আমরা ওইসব বিষয়গুলো আসলে মাথায় রাখি। আর ভাই কোন জাতের গরুগুলো কুরবানির জন্য মানে কাস্টমার পছন্দ করে বা আপনারাও পালতে একটু সুবিধা হয়? আসলে কুরবানির জন্য সুন্দর দেখে এর গেটআপ সেটআপ যেগুলো সুন্দর, নিখুঁত গরু, কোনো খুঁত থাকবে না, খুরা থেকে মাথা থেকে মুখ থেকে শুরু করে লেজ সবগুলো নিখুঁত থাকলে ওই গরুগুলোই মোটামুটি কাস্টমাররা বেশি পছন্দ করে থাকে।
বা আপনার খামারের লোকেশনটা যদি একটু সহজ করে বলতেন। আমার খামারের লোকেশনটা হচ্ছে খেজুরতলা থেকে নেতারগুলির একদম দক্ষিণ শেষ প্রান্ত, অর্থাৎ একটা রাস্তা আছে যেটার পাকা রাস্তাটা শেষ প্রান্তে হচ্ছে আমার খামারের অবস্থান। কেয়ার অ্যাগ্রো অ্যান্ড ক্যাটেল ফার্ম, এটা মোটামুটি আমি গত 4 বছর ধরে এখানেই গরু লালন পালন করে থাকি। এখন মোটামুটি পরিচিত বলা যায়, যে কাউকে জিজ্ঞেস করলে হয়তো বা বলে দিবে। ভাইয়া তাহলে এবার কোরবানির আপনার সর্বমোট গরু কয়টি আছে এবং বিক্রির উপযুক্ত কয়টি? আমার এখন পর্যন্ত 13টা গরু কালেকশনে আছে, আরো 2-1টা গরু আমি 2-1 জায়গায় একটু বুকিং দিয়ে রাখছি। মানে আমি কাস্টমার বেস আমার নিজস্ব কিছু মানুষের কাছেই আছে গরুগুলো, তো কাস্টমার ডিমান্ড যদি থাকে আমি হয়তো ওই গরুগুলো কালেক্ট করে আমার খামারে নিয়ে আসবো। আমার একদম ক্লোজ মানুষের কাছে কিছু গরু কালেক্ট করা আছে। এই বছর বা আপনি গরু পালনে আপনার কোন রোগটা আপনার জন্য একটু সমস্যা করেছে বা খামারিদের জন্য সমস্যা করে কোন রোগটা? আসলে এই মুহূর্তে গরুর যে ধরনের রোগ বালাইগুলো হয় তার মধ্যে মেজর 2টা রোগ যেটা আমরা জানি, যে একটা হচ্ছে খুরা রোগ আর একটা হচ্ছে লাল। তো আমি এই দুইটারই ভ্যাকসিন করে রাখাতে আমার খুব বেশি একটা সমস্যায় পড়তে হয়নি। তারপর খুরা রোগটা টুকটাক 2-1টাতে যা ছিল আমি ওগুলা চিকিৎসার মাধ্যমে ওগুলাকে সারিয়ে তুলছি। এবার ভাইয়া দেখছি অনেক গরম পড়ছে, এখন গরুগুলোকে আপনি কিভাবে যত্ন নিচ্ছেন? গরু গরমের যে যত্ন মূলত হচ্ছে তার খাবার দাবার, তার বাসস্থানটা এবং গোসল করানোটা গরমের জন্য খুব বেশি জরুরি। কারণ গরু খাওয়া দাওয়া করে রেস্টে গেলে তার প্রচণ্ড হিট প্রডিউস হয়, যেটা মানে তার মাংস উৎপাদনের জন্য হিট প্রডিউস হয়। কিন্তু ওই হিটটা এক্সেসিভ প্রকৃতির সাথে মিশে যাওয়াতে এখন তাদেরকে 2বার গোসল বা 3বার গোসলও দেওয়া হচ্ছে প্রয়োজনের খাতিরে, তার শরীরকে ঠান্ডা রাখার জন্য। কারণ ফ্যাটেনিংটা মূলত হচ্ছে আমাদের তার শরীরে মাংস ধরাতে হয়। মাংস ধরাতে গেলে তাকে হাই প্রোটিন বা ফাইবার জাতীয় খাবারগুলো বেশি দেওয়ার কারণে তার শরীরে তাপ উৎপাদন ক্ষমতাটা বেশ বৃদ্ধি পায়। যে কারণে আমরা গরমের দিনে তাদেরকে খুব বেশি পরিমাণে গোসল দিই, সাথে হচ্ছে পানির সাথে ইলেকট্রোলাইট, স্যালাইন এগুলো দেওয়ার চেষ্টা করি। ভাই আপনার গরুগুলো দেখছি অনেক অ্যাক্টিভ, গরুগুলোকে আপনি কি কি খাবার দিচ্ছেন? কারণ বর্তমানে অনেক প্রান্তিক কৃষক বা খামারিদের বলবো না, কিছু প্রান্তিক কৃষক আছে গরুগুলোকে স্টেরয়েড দিচ্ছে বা ফুলানোর জন্য ইনজেকশন ব্যবহার করছে, আপনি এটাতে কি বলবেন? এটা আসলে যারা করে থাকে এরা নিজেরাই একটা সময় দেখা যায় কি গরুর হাটে যখন গরু নিয়ে যায়, তো সেক্ষেত্রে তারা ক্ষতিগ্রস্ত হয়। গরুগুলো হিটে স্ট্রোক করে ফেলে বা স্ট্রোক করে তার দেখা যায় লক্ষ লক্ষ টাকা সে ইনভেস্ট করে, কিন্তু সে আর ওই মূলধনটা ফেরত পায় না। গরু অ্যাক্সিডেন্ট করে স্ট্রোক করে মারা যায়। তো সেক্ষেত্রে এগুলো অসাধু উপায়ে অবলম্বন না করে যদি প্রান্তিক পর্যায়ে যারা আছে প্রপার ওয়েতে গরু পাললে তার গরু মোটা তাজাও হবে, সে যদি বিক্রয় করতে নাও পারে সেক্ষেত্রে তার কোনো ঝুঁকি থাকে না। জি ভাইয়া, কারণ আমি দেখছি আপনি 2 বছর ধরে একটি গরু পালতেছেন। হ্যাঁ, আমার সব গরুই আলহামদুলিল্লাহ ওই ধরনেরই। আমার গরু কোনোটা যদি বিক্রয় নাও হয় সেক্ষেত্রে আমি যদি লম্বা সময় ধরে এগুলো লালন পালন করি সেক্ষেত্রে কোনো মানে সমস্যা হওয়ার কথা না বা সমস্যা হবেও না। কারণ আমরা প্রাকৃতিকভাবেই তাকে ঘাস, সাইলেজ, খড় এগুলো দিয়ে লালন পালন করাই, সাথে দানাদার তো চলছেই। দানাদার প্রসঙ্গে আসছে যখন আপনি কি কি দানাদার দিচ্ছেন? কারণ বর্তমানে শুনছি অনেক দানাদার খাবারের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। দানাদার খাবারের দাম গত প্রায় 3-4 বছর, যেটা আমরা করোনার পরবর্তী সময় যেটা মানে আসলে খুব বেশি পরিমাণে সাফার করছি। কারণ দানাদার খাবারের দাম কমটা থাকলে মাংসের দাম কম হয়ে যায়, গরুর দাম কম হয়ে যায়, মানে মানুষও অল্প দামে আসলে মাংস খেতে পারে। কিন্তু এখন দানাদার খাদ্যের ব্যাপারে সরকারি পর্যায়ে খুব বেশি আমরা কোনো পদক্ষেপ লক্ষ্য করি না। প্লাস হচ্ছে আমরা যারা লালন পালন করতেছি আমাদের কস্টিংটা অনেক বেশি বৃদ্ধি পায়, যে কারণে একটা গরুতে খুব বেশি পরিমাণে যে আমরা লাভ করতে পারি সেই পর্যায় থেকে এখন আমরা একটা ছোট্ট মার্জিনে আমাদের গরু লালন পালন করে বিক্রয় করতে হয়। আচ্ছা ভাই, এবার আপনাদের কোরবানির যে কাস্টমারগুলো গরু ক্রয় করবে ওনাদের ডেলিভারিটা কি আপনি? ডেলিভারিটা আসলে আমি একদম মিনিমাম প্রাইসেই তাদেরকে সেল করে থাকি। তো ডেলিভারি আমি আশেপাশের এলাকার মধ্যেই বিক্রয় করি, আর যদি দূরে হয় সেক্ষেত্রে তাদেরকে আমরা ব্যবস্থা করে দিই। এতটুকুই। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। আপনার খাবারের অনেক ভালো লাগবে এবং গরুগুলো অনেক সুন্দর। আশা করি ইনশাআল্লাহ, আর আশা করি আমার যারা ক্রেতা আছে পূর্ব সময়ের মধ্যে বা এখনকার সময় যারা যদি কেউ গরু ক্রয় করতে চান, বুকিং দিতে চান, একদম নিঃসংকোচে আসতে পারেন। আমি আশা করছি অন্যান্য যে কোনো জায়গার তুলনায় খুব রিজনেবল প্রাইসেই আপনাদেরকে গরুগুলো দিতে পারবো। প্লাস হচ্ছে আপনারা কোরবানি আগ পর্যন্ত আমার এখানে রাখার যে সুযোগটা সেটা অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবো। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। ধন্যবাদ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।